জাস্ট কয়েকশো বছর পেছনের ইতিহাস ঘেঁটে দেখলে আপনি দেখবেন যে এটি পুরো বিশ্বের ইকোনমিক সুপার পাওয়ার ছিল। তাদের ইতিহাসে কম্পাস, লেখার ধরন, প্রিন্টিং কিংবা কাগজের ইনভেনশন হতে শুরু করে সবই ছিল। এমনকি গান পাউডারও তাদেরই আবিষ্কার। বড় বড় বাণিজ্যিক জাহাজের ব্যবহারও ছিল তাদের ইতিহাসের অনেক পুরনো অধ্যায়। হ্যাঁ, এটাই ছিল চায়না। আর ম্যাপের একটু নিচেই ভারতবর্ষ। সে সময় এই সম্পূর্ণ অঞ্চলটি ছিল বৈশ্বিক অর্থনীতির প্রাণকেন্দ্র। স্টোরিতে একটু টুইস্ট আসে 1800 শতকের কাছাকাছি সময়ে। ইউরোপ এবং আমেরিকার বদৌলতে একটি বিপ্লবের শুরু হয়, যেটিকে ইতিহাসে আমরা শিল্প বিপ্লব হিসাবে শুনে এসেছি। সায়েন্সকে কাজে লাগিয়ে হ্যাভি মেশিনারি তৈরি হতে শুরু করে অস্ত্র তৈরি কিংবা ট্রেন, কার, এরোপ্লেনের মতো বিষয়গুলো ইউরোপ আমেরিকাতে পাল্লা দিয়ে উৎপাদন শুরু হয়। অসংখ্য ফ্যাক্টরির জন্ম হয়, সাথে জন্ম হয় অনেক শহরেরও। এসব কারণে দেশগুলো নিজেরা উন্নত হয় এবং নিজেদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে অন্যান্য অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য। পশ্চিমারা প্রভাব বিস্তার করতে করতে নিজেদের আধুনিক সমরাস্ত্র নিয়ে চীন পর্যন্ত চলে আসে একসময়। তখনের চায়না ইউরোপের ক্ষমতার কাছে তুচ্ছ বিষয় এবং তারা এতে বাধ্য হয়ে নিজেদের বেশ কিছু টেরিটরি ব্রিটেনের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। এটির সবচেয়ে বড় উদাহরণ বলা যায় বর্তমান হংকংকে, যেটি ব্রিটিশরা চায়না হতে নিয়ে নিজেদের কলোনিতে পরিণত করে। ইউরোপের মতো কোনো ধরনের বিপ্লবী চীনে তখনও হয়নি। মোটামুটি 18 শতকের মাঝামাঝি সময়ে উল্টো চীনের সমগ্র অর্থনীতি ভেঙে পড়ে। তাদের অর্থনীতি তাদের নিজেদের কাছে সোনালী অতীত হয়ে যায়। এরপর প্রায় 100 বছর পর চীনের অবস্থা একেবারেই তলানিতে যেয়ে থাকে, যখন চীন সে সময়ের রিজিওনাল সুপার পাওয়ার জাপানের দ্বারা অ্যাটাকড হয়। জাপানের অ্যাটাকের পর চীনের পুরোটাই প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চীনের পক্ষে তখন এই ক্ষতিও পুষিয়ে ওঠা ছিল অসম্ভব প্রায়। এরপর বিশ্ব দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে জাপানের পরাজয় হয়। যুদ্ধের পর পশ্চিমা বিশ্ব একটি নতুন ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে বাকি দুনিয়াকে পরিচিত করে। আসলে পশ্চিমারা যে সিস্টেমে ধনী হতে আরো ধনী হচ্ছিল, সেই সিস্টেমের কথাই বলছি, ক্যাপিটালিজম, বাংলায় পুঁজিবাদী অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রিবিল্ডিং প্রসেসে অনেক দেশের জন্যই এই ক্যাপিটালিজম আশ্চর্যজনক সাফল্য বয়ে নিয়ে আসে। উদাহরণ হিসেবে জাপান, জার্মানি কিংবা ফ্রান্সের মতো দেশের ঘুরে দাঁড়ানোকেই দেখানো যায়। এই ক্যাপিটালিজম এতটাই সাফল্য বয়ে আনছিল সে সময় যে সাধারণ মানুষ এটিকে জাদুর সাথে তুলনা করত। এই ক্যাপিটালিজমকে পশ্চিমাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছিলেন এই ব্যক্তি। Never in history been a more effective machine for eliminating poverty than the free enterprise system and the free market. তিনি একজন শিকাগো বেসড ইকোনমিস্ট, নাম মিল্টন ফ্রিডম্যান। If they fail, they bear the cost. If they succeed, they get the benefit. এই ফাইন্যান্সিয়াল ইকোনমিক সিস্টেমে একটি কোম্পানিতে কিছু মানুষের শেয়ার থাকবে, যারা এই কোম্পানির হয়ে অর্থ বিনিয়োগ করবে বাজার ব্যবস্থায়। এই কোম্পানির একমাত্র উদ্দেশ্যই হবে প্রফিট। মিল্টন ফ্রিডম্যানের এই কথাটি দেখে আপনি সরাসরি বুঝবেন যেটির বাংলা অর্থ দাঁড়ায় যে কোম্পানিগুলোর সামাজিক দায়িত্বই হলো এর শেয়ার হোল্ডারদের প্রফিট বাড়ানো। মোট কথা হলো প্রফিট বাড়াতে পারলে সমাজের সর্বস্তরের বেটারমেন্ট পসিবল বলেই মনে করা হয় ক্যাপিটালিজমে। আপনি এই গ্রাফটি খেয়াল করলে দেখবেন যে মিল্টন ফ্রিডম্যানের কথা ইউএসএ এর সম্পূর্ণ সোশিও ইকোনমিক দিক থেকেই বাস্তবসম্পন্ন। আর এতে বোঝাই যায় যে এই সময়টিতে গোটা ইউএসএ এর চেহারাটাই পাল্টা যাচ্ছিল এবং সেই সাথে দিন পাল্টাচ্ছিল তাদের পশ্চিমা মিত্রদেরও। কিন্তু চীন নিয়ে কথা বলার মাঝখানে ইউএসএ এবং পশ্চিমারা কেন আসছে, এখনই বুঝবেন সেটাও। তো পুরো পশ্চিমা বিশ্ব যখন ক্যাপিটালিজমের বিভিন্ন সুযোগ সুবিধার নেশায় বুঁদ হয়ে আছে, তখন চীনের ঠিক উল্টো কিছুই ঘটছে। চীনের রীতিমতো একদলীয় কমিউনিস্ট সিস্টেমের শুরু হয় তখন থেকেই, আর লিডার মাও জেডং। তিনি সহজ কথায় সম্পূর্ণ চীনকে পুরো পশ্চিমা বিশ্বের ক্যাপিটালিজমের ঠিক বিপরীত বিরুদ্ধে নিয়ে আসেন। আর 70-এর দশকের শেষ দিকে আসতে আসতে একসময়ের সবচেয়ে ধনী কিংডমগুলোর একটি, মানে চীন, বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটিতে পরিণত হয়ে যায়। কিন্তু এসব কিছুরই পরিবর্তন হয় অনেকটা দেরিতে, কিন্তু খুব দ্রুত। চীনের ক্ষমতায় আসেন নতুন একজন, নাম ডেং জাওপিং। তিনি ক্ষমতায় আসার পরপরই কিছুটা ইশারা দিচ্ছিলেন যেন চাইনিজরা পূর্বের 150 বছরের অপমান আর শোষণের শেষ করতে মরিয়া হয়ে আছে। ভৌগোলিকভাবে খেয়াল করলে চীনের প্রতিবেশী এই দেশগুলো একে অপরের সাথে উন্নতির প্রতিযোগিতায় মেতেছিল তখন অনেকটাই। ডেংয়ের মাইন্ডসেটের পরিবর্তন তখন হয় যখন তিনি সিঙ্গাপুরের এই সফরে স্থানীয় চাইনিজদেরকে দেখেন যে তারা ফ্রি মার্কেটের সাথে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিয়েছে। তিনি তাদেরকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হন বলাই যায়। তিনি মাও জেডং এর চিন্তাধারা হতে বের হয়ে এসে চীনের কমিউনিজমকে ঠিক রেখে পার্শিয়াল ক্যাপিটালিজম নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইলেন। তিনি একটি ছোট্ট গ্রাম নিয়ে শুরু করলেন, যেটির জনসংখ্যা তখন ছিল মাত্র 30,000, আর সেটির নাম শেনজেন, যেটির লোকেশনও তৎকালীন ব্রিটিশ শাসিত হংকং এর একেবারেই সীমানা ঘেঁষে। এই হংকং এ তখন ক্যাপিটালিজমের সর্বোচ্চ প্রয়োগ করে আসছিল ব্রিটিশরা। তখন ডেং জাওপিং শেনজেনকে একটি স্পেশাল ইকোনমিক জোন বলে ঘোষণা করেন, যেন বিদেশি ক্যাপিটালিস্টরা চীনের এই ছোট্ট গ্রামটিতে বিনিয়োগ করতে আসে। ডেং জাওপিং এর এরূপ সিদ্ধান্তের ফলে হংকংকে মাধ্যম হিসেবে ব্যবহার করে পশ্চিমা ব্যবসায়ীরা শেনজেনে বিনিয়োগ করতে আসে।
আর ঠিক তার পরের কয়েক বছরের মধ্যে যে বিপ্লব ঘটে তারই রেজাল্ট আজকের এই চীন। চীনের এই 30,000 লোকের গ্রামটির বর্তমান জনসংখ্যা প্রায় 1 কোটিরও বেশি। গ্রামটির মানুষের অ্যাভারেজ ইনকাম তখন দৈনিক ছিল $1 এরকম, আর বর্তমানে সেটি বেড়ে প্রায় $30,000 পার ইয়ার। চীনের কমিউনিস্ট সরকার শেনজেনে এমন সাফল্য দেখার পর একই রকম ভাবে সম্পূর্ণ চীনের দরজায় খুলে দেয় ক্যাপিটালিস্টদের জন্য। জি, আপনারা এখন একটি সোশ্যালিস্ট দেশে ক্যাপিটালিজম বেসড ইকোনমির স্টোরি শুনছেন। চীনের বিশাল জনসংখ্যা আর চিপ লেবার কস্টের জন্য গোটা বিশ্বের নামি দামি কোম্পানিগুলোর কাছে ফ্যাক্টরি বসানোর জন্য সবচেয়ে সুবিধাজনক এবং লাভজনক জায়গা হয়ে ওঠে চীন। মোট কথা, চীন রাতারাতি পুরো বিশ্বের ফ্যাক্টরি হয়ে ওঠে। চীন ইভেনচুয়ালি নিজের প্রতিবেশী সব দেশকেই ইকোনমিক্যালি ছাড়িয়ে যায় এবং বর্তমান বিশ্বে তারা দখল করে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ইকোনমির অবস্থান। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে গত 2023-এ শুধুমাত্র এশিয়া মহাদেশ হতে গ্লোবাল জিডিপি এর 50%-এরও বেশি এসেছে, যেটির পেছনে চীনের অবদানই সবচেয়ে বেশি। আসলে চীনের উত্থানের ইতিহাসের পেছনে আরো অনেক কিছুই রয়েছে, কিন্তু শর্টকাটে বললে চীনের উত্থানের ইতিহাস এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।